তো অবশেষে পূরণ হলো আফরান নিশোর দাগি সিনেমার সফর। তো সিনেমাটা কেমন লাগছে সেই বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম তোমাদের সাথে। তো চলো সেই বিষয় নিয়ে কথা বলি। হ্যালো, আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো অবস্থা এমন দাঁড়াইছে ভাইয়া যে এই টাইমে যারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবা খুব সাবধানে যাও, কারণ টিকিট পাওয়া খুবই মুশকিল। তো কালকে সিনেমা দেখবা, আজকে যা সিরিয়াল দিয়ে আসতে হবে, এরকম করা লাগবে, এছাড়া উপায় নেই, কারণ নাইলে সিনেমা দেখতে পারবা না। তো এটা বুঝা শুনে যায় সিনেমা দেখো, কারণ 3টা সিনেমার টিকিট কোনোভাবেই পাবা না। দাগি, জঙ্গলি, বরবাদ, এই 3টার তো টিকিট পাইবা না। যদিও জঙ্গলির টিকিট কুতাকুতি করে পাও, দাগি আর বরবাদের তো ভুল করেও পাবা না। তো এইরকম করে যুদ্ধ করে হলেও টিকিটটা পাইতে হবে। আর টিকিট তো ভাই মাশাল্লাহ দিলে আসমান ছোঁয়ার দাম, 850-900 টাকা করে টিকিটের দাম, কিছু করার নাই, দেখতে হবে। তো দেখে আসলাম, কেমন লাগলো ভাই। এই সিনেমার ভিতরে না যদি সবথেকে বড় কোনো মেন পয়েন্ট থাকে তাহলে ওই পয়েন্ট হইতেছে একটা তমা মির্জা আর আফরান নিশোর লাভ স্টোরি। ওদের যে কেমিস্ট্রি থাকে, ওদের যে একটা ভালোবাসা থাকে, ওই জিনিসটাই সবথেকে বড় একটা জিনিস। এই সিনেমাটা আসলে বেস করা হয়েছে লাগে একটা গিল্ট নিয়ে, ঠিক আছে, যে একজন মানুষ যে অপরাধ করছে, এমন একটা অপরাধ করছে যেটা ওর অজান্তে হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা যাই হোক, একজন মার্ডার হয়ে যায় তার হাতে। তো সে নিজে সেই গিল্টে থাকে। তার যখন 14 বছরের তার জেল হয়, তারপরে সে 14 বছর পর সে ফেরত আসে, খোলামেলা জেল থেকে ফেরত আসে। আসার পরে যে দুনিয়ার মানুষ তারে কি অ্যাকসেপ্ট করে নাকি না করে, সেই বিষয়টাই নিয়ে এই পুরো সিনেমাটা। আর যদি সেটা জানতে চাও অবশ্যই যায় সিনেমা হলে যায় দেখে আসতে পারো ওই সিনেমাটা। তো এখানে আফরান নিশো আসে, স্ট্রাগল করতে থাকে সবার সাথে, যে কিভাবে মিলামিশা করতে পারবে, কিভাবে কি হবে না হবে, মানুষ তার গ্রহণযোগ্যতা দিবে নাকি না, নাকি তার গায়ে ওই দাগ লাগিয়ে থাকবে যে তুমি একজন খুনি, সবাই তারা এটাই বলতে থাকবে। ওই একটা যে দাগ থাকে তার গায়ে, ওইটা থেকে সে রিকভার কীভাবে করবে, এই পুরো প্রসেসটা নিয়েই এই সিনেমাটা। তো এই সিনেমার ভিতরে ওই যে বললাম সবথেকে বড় যে স্ট্রং জোন সেটা হইতেছে যে তমা মির্জা আর আফরান নিশোর ভালোবাসা, কেমিস্ট্রিটা থাকে। আর এই যে পুরো সিনেমার ভিতরে আফরান নিশো একটা জিনিস কিন্তু প্লে করে না, তার ভিতরে ইমোশন আছে, তার ভিতরে গিল্ট ফিল আছে, তার ভিতরে একটা রাগ ক্ষোভ আছে, তার ভিতরে একটা ভালোবাসা, যে মানুষের প্রতি যে একটা সফট কর্নার থাকে সেটাও তার ভিতরে আছে। আর এই যে 4টা-5টা যে ক্যারেক্টার, মানে 4টা-5টা যে পোর্শন, সেটা তার ভিতরে একদম পুরো ভরপুর ভরা রয়েছে। মানে তার চোখ দিয়ে সে ভাই অ্যাক্টিং করে। কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় তার কোনো ডায়লগ ডেলিভারি নেই, কিচ্ছু নাই। সে একজনে একটা প্রশ্ন করছে, সে উত্তর দেওয়া বা দিয়ে সে তাকায় রয়েছে, চোখ দিয়ে তার ছলছল করতেছে পানি। মানে দেখেই বোঝা যাইতেছে যে এই বান্দা অলরেডি ভিতর থেকে ভাইঙ্গা চুইরা একদম পুরো মিশ্রণ হয়ে গেছে। এই বান্দার ভিতর থেকে, মানে উপর থেকে তার শরীরটাই জিন্দা আছে, ভিতর থেকে সে পুরোপুরি মারা গেছে। ওই যে একটা যে ক্যারেক্টার যে ফুটায় তোলা, ওইটা আমার মনে হয় যে আফরান নিশোর থেকে ভালো আর কেউ করতে পারবে না। তারপর তমা মির্জার কথা কি বলবো ভাই, সে যে মন থেকে যে আসলে আফরান নিশোরই ভালোবাসে, ওই যে আফরান নিশোর প্রতি তার যে একটা ছোঁয়া, মানে একজন আরেকজনের ভালোবাসলে তার ছোঁয়াটাই তার ভালো লাগে, তার সাথেই তার কথা বলতে ভালো লাগে, তার সাথেই তার বারবার দেখা করতে ভালো লাগে। সে যত বড়ই অন্যায় করুক, তারপরেও সে যখন তার ফেসটা দেখে, দেখার পর ভিতর থেকে যে একটা প্রশান্তি থাকে, ওই জিনিসটা, এই যে ফিলটা, এটা কিন্তু তমা মির্জা খুব ভালো মতো দেখাইছে পুরা সিনেমার ভিতরে। আর আমি যদি বলতে চাই যে সুনাইরা বিনতে কামাল, যারে আমার কোনোভাবেই পছন্দ না, কোনো দিক দিয়ে পছন্দ না, কিন্তু ভাই তার অ্যাক্টিংয়েরও ভাই প্রশংসা করা লাগবে। সে যতটুকু স্ক্রিন টাইম ছিল তার জোস ছিল, আমার কাছে ভাই অস্থির লাগছে ওইখানে তমা মির্জারে। তারপরে এইখানে যে আরও যেসব আছে ক্যারেক্টার আছে, শহীদুজ্জামান সেলিম থেকে শুরু করে আরও কয়েকজন আছে, এদের অ্যাক্টিংই ছিল আলাদা লেভেলের। এখানে ওই রকম কিছু ড্রামা ক্রিয়েট করছে, যেমন দেখা গেছে প্রথম যে হাফ ছিল ওইটা তো ছিল ভাই অসাধারণ, কারণ ওইখানে কমপ্লেন করার মতো কিছুই ছিল না। পুরো হাফটা তুমি, প্রথম হাফটা তুমি দেখতেই থাকবা, এটা আরামসে কাইটা যাবে, তুমি টেরও পাবা না যে কোন দিক থেকে শুরু হয়েছে কোন দিক থেকে শেষ হয়েছে। এইরকম একটা প্রথম হাফ থাকে। সেকেন্ড হাফে যে কিছুটা স্লো লাগবে, কারণ ওইখানে কিছু কিছু স্টোরি, মানে কিছু কিছু স্ট্রং ক্যারেক্টার আছে যাদের বিল্ড আপ দেওয়া হয় ওইখানে। যেমন দেখা গেছে কিছু আন্ডারগ্রাউন্ডের ডন থাকে যারা উঠে আসে ওইখান থেকে, ওই জায়গার ভিতরে আফরান নিশো যে পইরা যায় একটা মার প্যাচে, ওইখানে সে কিভাবে সার্ভাইভ করবে, তারপরে কিভাবে কি করতে হবে, এই যে পুরো একটা প্রসেস থাকে, পুরো যে একটা জিনিস থাকে ভাই, এক কথায় বলতে গেলে এই সিনেমা নিয়ে যদি এখন আমি যদি মনে করো প্রশংসা করা শুরু করি, তাইলে তো ভাই দিন রাত, মানে আমি 2-3 ঘন্টা ধরে এই সিনেমার প্রশংসা করতে পারি। এটা এত সুন্দরভাবে
লম্বাভাবে টাইনা নিয়ে গেছে পুরো সিনেমাটারে, যে এটার প্রশংসা করতে পারো তুমি সিনেমা হলে বসে থাইকা তুমি মনে করো তুমি দেখতেই থাকবা, দেখতেই পারবা। ওই যে বললাম সেকেন্ড হাফ একটু স্লো, কিন্তু ওই যে স্লোটা ওইটাও কিন্তু টের পাবা না, ওইটা কিন্তু আরামসে কেটে যাবে, তোমার মাথায় আসবে না যে এই সিনটা স্লো লাগতেছে তোমার কাছে। তো এই জিনিসগুলা মানে যেইভাবে করছে এই যে শিহাব শাহীন, সে যে বিভিন্ন রকমের ওয়েব সিরিজে কাজ করে সেগুলো মনে করো আমরা ইউটিউবে দেখতে পারি, ওটিটি কন্টেন্ট হিসাবে যারা তৈরি করে সেটা আমরা ওটিটিতে দেখতে পারি। তার কিন্তু আলাদাই কিন্তু একটা মনে করো ভিশন থাকে, তার ওয়েব সিরিজের প্রতি আলাদা একটা ভিশন থাকে। তো ওই বান্দা এসে যে একটা সিনেমা করছে, এই সিনেমা দেখার পর তোমার মনে হবে একটা জিনিসই, ভাই এরকম ডিরেক্টর আমাদের দরকার, আমাদের খুবই দরকার। যেমন এই দেখো তুমি আমাদের এখানে কয়েকজন ডিরেক্টর বাইরে চলে আসছে অলরেডি, 3-4 জন ভালো ভালো ডিরেক্টর আসছে। সে 3-4 জনের ভিতরে একজন আছে হিমেল আশরাফ, খুব ভালো ডিরেক্টর, এটা মানতে হবে। হয়তো তার প্রিয়তমার ভিতরে যতটুকুই ভুল ত্রুটি ছিল, সে কিন্তু রাজকুমার আয়েশা কিন্তু ভাই ফিনোমেনাল ছিল সে, ঠিক আছে। তো ওইখানে তো সে ডিরেক্টর হিসাবে যা পাস করছে ভালো মতো, এটা তো বোঝা যাইতেছে। রায়হান রাফি তো ভাই বেস্ট, ওনার কথা তো বইলা লাভ নাই। এই যে নতুন একজন ডিরেক্টর আসলো, এই যে মেহেদী হাসান হৃদয়, ভাই প্রথম সিনেমাতে ভাই কামায় দিছে। তারপরে এই যে শিহাব শাহীন, এই যে এইসব লোকজনগুলা যে সিনেমা বানাইতেছে, এতেই কিন্তু ইন্ডাস্ট্রি আগাবে, ঠিক আছে। এদেরকে দিয়ে ইন্ডাস্ট্রি আগানো সম্ভব, কারণ তাদের সেই ভিশন আছে, তাদের সেই চিন্তাধারা আছে যে কিভাবে কি করতে হবে। পুরা তুমি ভাই আর কিছু বাদ দাও, তুমি যে একবার খালি আফরান নিশোর এই সিনেমাটা দেখে আসো। সিনেমাটা দেখার পরে যেমন আফরান নিশোর তুমি ফ্যান হয়ে যাবা। হয়তো অনেকেই আছে সাকিবিয়ানরা যারা খুব আফরান নিশোর উপরে রাগ আছে, কিন্তু ভাই আফরান নিশো কিন্তু সেরকমই না। তুমি ক্যারেক্টার দেখো, তার ওই সিনেমাতে যাও, তার ওই ক্যারেক্টারগুলো দেখো, দেখার পরে তুমি বুঝবা যে না আফরান নিশো কী জিনিস। আর ভাই শুধু শাকিব খানের সিনেমা দেখে যদি চুপচাপ বসে থাকো তাহলে তো হবে না, কারণ শাকিব খান একা আর কতদিন নেবে, আর কতদিন নিতে পারে। আফরান নিশোরও যদি তোমরা একটু সুযোগ দাও আফরান নিশোরে। তারপরে সিয়াম আহমেদ কিন্তু ভালো কাজ করতেছে, তারও একটু সুযোগ দাও। এই যে সুযোগগুলো দাও, এই সুযোগগুলো দিলেই মনে করো তারা ভিতর থেকে গ্রোথ করবে, ঠিক আছে। তারা বুঝতে পারবে যে আসলে আমার দর্শকরা কি চায়, আরেকজন যে সুপারস্টার তার দর্শকরা কি চায়, এই জিনিসটা তারা তখন বুঝবে। একটু সুযোগ দাও ভাই, যা হয়েছিল ওইবার সেটা ভুল হয়ে গেছে, সেই জিনিসটা ভাই বাদ দিয়ে আমরা ওটা মাথা থেকে ঝাইরা ফেলাই। নতুন আফরান নিশোরে দেখো তোমরা, এই যে পুরো সিনেমার ভিতরে ভাই একটা জিনিস তো সত্যি, যখন ওর সাথে যেসব কাজগুলো হয়, যেসব মানে ও যে সময় ইমোশনালি পুরো ড্যামেজ হয়ে যায়, বা ওর ভিতরে যখন গিলটি ফিল খুবই কাজ করে, মানে গিলটি ও পুরা গিলটি হয়ে থাকে, তখন মনে হয় কি যে ভাই এই জিনিসটা আমার সাথে ঘটতেছে। ভাই একদম সত্যি কথা ভাই, হা করে তুমি খালি ওই দিকে তাকায় থাকবা, আর মনে হবে কি যে এই জিনিসটা আমার সাথে ঘুরতে যাইতেছে, আমার ভিতর থেকে এই জিনিসটা ঘটতেছে, ভিতর থেকে ভাঙচুর করে নিবে, এইরকমভাবে ভাই ওই ক্যারেক্টার প্লে করছে। তো এতটাই টাচি ভাই, এতটাই টাচি লাগে পুরো সিনটা, বলার বাহিরে ভাই। অবশ্যই যা দেখতে পারো তোমরা এই সিনেমাটা। যতটুকু জানি যে এই যে 3 দিনের কালেকশন, এই সিনেমার 3 নাম্বার দিনে যে কালেকশন, প্রথম দিনে কিন্তু একটু কমই কামাই করছিল, মনে হয় 17 থেকে 18 লক্ষ টাকা কামাই করছিল, দ্বিতীয় দিনে 24 লাখ টাকা, তৃতীয় দিনে প্রায় 28 লাখ টাকা। তো গ্রোথ করতেছে এই সিনেমা, এটা বুঝতে হবে যে এই সিনেমাটা ভালো গ্রোথ করতেছে। ও সাথে তাইলে তোমাদের বরবাদের নিউজটা দিয়ে দেয় বক্স অফিসের। বরবাদ কিন্তু আজকেও কিন্তু প্রায় 58 লক্ষ, প্রায় 60 লক্ষর মতো, 58 থেকে 60 লক্ষর মতো কামাই কইরা ফেলছে। শুধু সিনেপ্লেক্সের কথা বলতেছি, তাও 2-3টা বাদ দিয়া, 2-3টা সিনেপ্লেক্স বাদ দিয়া বাকি যে সিনেপ্লেক্স আছে সেগুলোর হিসাব করতেছি। যদি ওগুলাও হিসাব করি তাইলে দেখা গেছে যে ওই সিনেপ্লেক্সের হিসাব করলেও 65 লাখের তো ধারে কাছে চলেই যায়, এতটা কামাই করে ফেলাইছে বরবাদও। আর সিঙ্গেল স্ক্রিনের কথা তো বলবোই না ভাই, যদি সেগুলো যদি অ্যাড করি তাহলে বান্দা অলরেডি মনে হয় 10-12 কোটি টাকা কামায় ফেলছে এই সিনেমা। তো এটা তো ভাই ম্যাসিভ একটা কালেকশন, ঠিক আছে। আমাদের জন্য, বরবাদের জন্য বলি বা দাগির জন্যই বলি, ম্যাসিভ কালেকশন করতেছে ভাই। তো অবশ্যই আমাদের এইসব সিনেমারে ভাই সাপোর্ট করা উচিত। আর এই যে সিনেমাটা না, এটা যদি অনেকজনে বলে না যে ভাই বাংলা সিনেমা পারপাস অনুযায়ী খুব ভালো সিনেমা হয়েছে, না ভাই, এটা খালি বাংলা সিনেমা না, এটা যেই কোনো কান্ট্রিতে যদি এই স্টোরিতে, এইরকম সেম স্টোরিতে যদি সিনেমা হয়, ওটা ভাই ভালোই হবে। এতটা ভালো হয়েছে যে এটা যদি তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে হিন্দি ল্যাঙ্গুয়েজেও ছেড়ে দাও না, তোমার কাছে মনে হবে যে কোনো তামিল তেলুগু ইন্ডাস্ট্রির কোনো একটা ভয়াবহ একটা স্টোরি চলতেছে, যেটা মানে বিভৎসজনক একটা কালেকশন করে দিতে পারে। তো আমাদের বাংলাদেশের জন্যই কিন্তু এই স্টোরিটা একটু কম কালেকশন করতেছে, কিন্তু এটা যদি অন্য কোনো এক জায়গায় যায় না ভাই, বিভৎস কালেকশন করবে, ঠিক আছে। এরকম সিনেমা এটা হয়েছে। তো অবশ্যই তোমরা যা দেখতে পারো, হয়তো তোমার যে 2.5 ঘন্টা আছে, ওই 2.5 ঘন্টা ভাই খুবই এনজয় করতে পারবা এই সিনেমাটা দেখা, কারণ এর ভিতরে পুরোপুরি তুমি ঢুকা যেতে পারবা। তো অবশ্যই আমার সাজেশন যদি হয় তো অবশ্যই যা দেখতে পারো। আমার যদি এই সিনেমার রেটিং করতে কেউ বলে তাহলে আমি বলবো ভাই 5 out of 4,
এটা তো দিতেই পারি, কারণ এটা ডিজার্ভ করে। তো অবশ্যই যা দেখতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।